গতকালকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে খুব অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে, যেটা নিয়ে গতকালকে সারা দিন আজকেও দেখছি এটা নিয়ে সমালোচনা চলতেছে। ঘটনাটা ছিল যে খালেদ মাসুদ পাইলট, আমাদের গ্রাউন্ডস কমিটির যিনি চেয়ারম্যান, তিনি বাংলাদেশের বিভিন্ন ভেন্যুতে শতাধিক উইকেট বসানো হচ্ছে, উইকেট নতুন করে তৈরি করা হচ্ছে, এরকম একটা মাস্টার প্ল্যান জাতিকে জানাতে চাইছিলেন প্রেস কনফারেন্সের মাধ্যমে, সেটা জানানো হয়েছে। সেখানে আমাদের একজন সহকর্মী, যদি আপনারা আমাকে এখনো সাংবাদিক মনে করেন তাহলে আমার অবশ্যই সহকর্মী বা সাবেক সহকর্মী যেভাবে বলি, তিনি প্রচণ্ড উত্তেজিতভাবে পাইলট ভাইকে আক্রমণ করছেন। তার প্রশ্ন যৌক্তিক ছিল, কিন্তু যেভাবে এবং অপ্রাসঙ্গিক স্থানে করছেন এটা নিয়ে খুব সমালোচনা হচ্ছে। তো এই ব্যাপারটা আমি ইন্ডিভিজুয়ালি এই ঘটনার আলোচনা বা সমালোচনা করতে পারি না। কারণ আমি যেকোনোভাবেই হোক এই পেশার সঙ্গে রিলেটেড ছিলাম, পেশার সঙ্গে আছি। ফলে এভাবে একটা ঘটনার সমালোচনা আমি করতে পারি না। কিন্তু ঘটনাগুলো তো ঘটতেছে। একের পর এক ঘটতেছে। আপনারা এই ভিউজ জার্নালিজম এবং স্পোর্টস জার্নালিজম নিয়ে আপনারা প্রচণ্ড ক্ষুব্ধ। আমি ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনাদের প্রতিক্রিয়া দেখি। এমনকি আপনারা এরকমও একটা ধারণা পোষণ করেন যে ক্রিকেটের যতটুকু অবনতি তা হচ্ছে জার্নালিস্টদের কারণে, যতটুকু উন্নতি সেটুকু হচ্ছে আসলে অন্য কোনো কারণে। জার্নালিস্টদের এখন জার্নালিস্টরা একটা আপনাদের কাছে অপছন্দের ঘৃণিত একটা পেশায় পরিণত হচ্ছে স্পোর্টস জার্নালিস্টরা। এখন রিয়েল পিকচারটা কি এইটা কি রিয়েল পিকচার? নাকি এখানে আইসবার্গের টিপটা দেখতে পাচ্ছি আমরা শুধু, এর নিচে আরো অনেক কিছু আছে। এই ব্যাপারগুলো আজকে একটু খোলসা করব। এই ব্যাপারগুলোর জন্য দায় কিসের? দেখেন, পাইলট ভাই উত্তেজিত হয়ে যে কথাটা বলছে যে আপনি প্রশ্নটা করছেন ভিউয়ারশিপের জন্য। ওই কথাটার মধ্যেই আসলে এই বিশাল আলোচনাটা লুকায় আছে। যে প্রবলেম ইজ ভিউয়ারশিপ, প্রবলেম ইজ ভিউ কাউন্ট। আমি এটাকে বলি কন্টেন্ট মনিটাইজেশন প্রবলেম বা কার্স অফ কন্টেন্ট মনিটাইজেশন। এখন এই যে কন্টেন্ট থেকে সরাসরি আয় করা, এই জিনিসটা কিভাবে আমাদের জার্নালিজমের আসল স্তরকে ঢেকে দিয়ে জার্নালিজম সম্পর্কে একটা ফেক ধারণা মানুষের ভিতরে ছড়ায় দিচ্ছে, এবং এটার মূল কারণ কি কি সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব আজকে। দেখেন, আমি প্রথমে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনারা বলতে আমি মাচ পিপলের কথা বোঝাচ্ছি, যারা সোশ্যাল মিডিয়া রিয়াকশন জানান, তারা আসলে জার্নালিজমের যে অংশটা দেখতে পান এবং দেখে প্রতিক্রিয়া জানান, এটা জার্নালিজমের অতি তুচ্ছ একটা অংশ। স্পোর্টস জার্নালিজমের অতি তুচ্ছ একটা অংশ। এটা মোটেও জার্নালিজমের মূলধারা না। জার্নালিজমের মূলধারায় কি হচ্ছে সেটা আসলে আমরা সোশ্যাল মিডিয়ায় বসে বুঝতে পারবো না। কারণ জার্নালিজমের মূলধারায় যারা কাজ করতেছে তারা হয় প্রিন্ট মিডিয়ায় কাজ করতেছে, নতুবা টিভিতে বড় বড় রিপোর্ট করতেছে, যেগুলো আসলে সোশ্যাল মিডিয়ায় আসেই না। আসলেও লোকেরা ওই দেখার ধৈর্য নাই। কারণ একটা ভালো কাজ, এটা তো 15 মিনিট 20 মিনিটের কাজ হয়, টিভিতে হলে 3 মিনিট 4 মিনিটের কাজ হয়। ভালো কাজ কারোর দেখার সময় নাই। ফলে যেটা হয় যে আমরা শুধু ওই যে আমরা স্ক্রলিং, মানে এইরকম এই একটা আঙ্গুল এরকম এরকম করা, এইটা হচ্ছে আমাদের অভ্যস্ততা হয়ে গেছে। ফলে ওই 50 সেকেন্ড 60 সেকেন্ড এর ভেতরে যে জার্নালিজমটা হয়, এটাই আমাদের কাছে মনে হচ্ছে দেশে এটাই হচ্ছে, এবং এটা নিয়েই আমরা সমস্ত গালিগালাজ করতেছি যে এটাই আসলে সবকিছুর জন্য দায়ী, এই আসলে স্পোর্টস জার্নালিজম। এখন এই ধারণাটা ভুল। এই ধারণাটা ভুল, যেটা আগেই বললাম যে ভেতরে ভেতরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন না এরকম সিরিয়াস জার্নালিজম হচ্ছে। সেটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এটাকে এই পপুলার পর্যায়ে আনতে পারি নাই বা পপুলার হচ্ছে না। এটা নিয়ে শেষে কথা বলবো যে কেন মেইনস্ট্রিম জার্নালিজম পপুলার হচ্ছে না বা পপুলার নাই, সেটা নিয়ে একদম শেষের দিকে কথা বলবো, এবং সেটাই মূল কারণ। এখন যেটা হচ্ছে যে যেহেতু আপনি ওই 50 সেকেন্ডে আনন্দ পেতে অভ্যস্ত হয়ে গেছেন, ফলে 50 সেকেন্ডে কি হচ্ছে? 50 সেকেন্ডে হচ্ছে যে সোহান চুল লম্বা করে আসছে আজকে, বা সৌম্য সরকার আজকে লাল জামা পরে আসছে, বা অমুক একটা মোটরসাইকেলে করে আসছে, বা যদি রগরগে কিছু বলা যায়,
রগরগে একটা দৃশ্য দেখানো, সানগ্লাস পরে ২ হাত পকেটে দাঁড়ায় একটা সাংবাদিক সংবাদের উপকরণ হয়ে যাচ্ছে। সে একটা উত্তেজিত কিছু বলতেছে, হয়তো সে আসলে উত্তেজিত না। সে উত্তেজনার একটা অভিনয় করতেছে ৫০ সেকেন্ডের জন্য, ১ মিনিটের জন্য। ওটা রিল আকারে যখন যাচ্ছে মিলিয়ন, মিলিয়ন ভিউ হচ্ছে। ওখান থেকে ডলার আসতেছে। এই যে ডলার আসতেছে, দেখেন এই জিনিসটা আমাদের সোসাইটির পুরো স্ট্রাকচারই বদলায় দিছে। এই ডলার আসতেছে ব্যাপারটা মানে কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্টে যখন টাকা আসা শুরু করছে, আমি যদিও ওল্ড স্কুল মানুষ, কিন্তু আমি এই বাংলাদেশে যখন কন্টেন্ট মনিটাইজেশনের একদম শুরুটা হচ্ছে, সেই আমল থেকে আমি কোনো না কোনোভাবে এটার সঙ্গে ইনভলভ। বাংলাদেশে প্রথম কন্টেন্ট মনিটাইজেশন বলতে আমরা বুঝতাম হচ্ছে গুগলের অ্যাডসেন্স, যে ওয়েবসাইটে লিখলে ওখানে গুগল অ্যাডসেন্স বসানো যায়, খুব কম আয় হতো, ফলে ওটা নিয়ে কেউ বদার ছিল না। প্রথম আসলে বাজারটারে নাড়া দিল ফেসবুক। ফেসবুক নিয়ে আসলো ইনস্ট্যান্ট আর্টিকেল বলে একটা জিনিস। ফেসবুকের কিন্তু প্রথম ভিডিওতে এরকম মনিটাইজেশন এরকম ছিল না, তো এরকম ভয়াবহ আকারে ছিল না। ছিল হচ্ছে ইনস্ট্যান্ট আর্টিকেল। সেখানে বড়, বড় লেখা লেখা যেত, ক্রিটিক্যাল লেখা লেখা যেত। নিজের ওয়েবসাইটে লিখতে হতো, ওটা ফেসবুকে অ্যাটাচ করে দিলে ফেসবুক ওটার বিনিময়ে ভালো ডলার দিত। এমনও হয়েছে আমি এবং আমার অনুজ প্রতিম সহকর্মী কাউসার মজি ও অপূর্ব দুজনে লিখে ১ মাসে $১৫০০ আয় করে ফেলছে। এরকমও হয়েছে। বড়, বড় লেখা লিখতাম, ক্রিটিক্যাল লেখাই লিখতাম তখন। ওটাতে আয় হতো। পরে ফেসবুক পলিসি বদলালো। আস্তে, আস্তে ফেসবুক চলে আসলো রিলে। রিল কে কত দিতে পারে? এই শুরু হলো পৃথিবীব্যাপী, এটা দেশব্যাপী না, পৃথিবীব্যাপী একটা অসুস্থ অস্থির প্রতিযোগিতা। যে কে কেমন করে? ধরেন স্পোর্টসের বাইরেও তো দুনিয়া আছে। সে দুনিয়া আপনারা দেখছেন যে কি অশোভন, অশ্লীল সব উপায়ে লোকেরা রিল বানাচ্ছে এবং সেগুলোতে মিলিয়ন, মিলিয়ন ভিউ হচ্ছে। মানে গৃহস্থ বাড়ির লোকজন তারা তাদের পোশাক-আশাক পর্যন্ত আ করে ফেলতেছে রিলে ভিউ এর জন্য। তো এটা তো পুরো সমাজরে ডেস্ট্রয় করছে। পুরো সমাজে এটার প্রভাব পড়ছে। এই স্পোর্টসেও প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। এখানে দুটো ঘটনা ঘটলো। যখন রিলের বিজনেসটা চারিদিকে জমজমাট হয়ে গেল, আপনি তাকাইলে দেখবেন প্রত্যেক সেক্টরেই এটা হইছে। প্রত্যেক সেক্টরেই হইছে। শুধু স্পোর্টসে হইছে তা না। আমি স্পোর্টসেরটা বলি, স্পোর্টসে কি হলো? স্পোর্টসে দুটো ঘটনা ঘটলো। ২ টো না, আসলে ৩ টে ঘটনা ঘটলো। ১ নাম্বার হচ্ছে প্রচুর লোক যারা আসলে কখনো মিরপুর স্টেডিয়ামেও যায় নাই, ওই স্টেডিয়ামে কিভাবে সংবাদ সংগ্রহ হয়, কিভাবে কি হয় কিছুই জানে না। এরকম প্রচুর লোক একটা মোবাইল এবং মোটামুটি ৳৪০০-৫০০ দামের একটা মাইক্রোফোন, এই দুটো জিনিস নিয়ে স্টেডিয়াম পাড়ায় হাজির হলো। তারা দেখলো যে মানুষ তো আসলে নিউজ জানতে চায় না। মানুষ তো ইন ডেপথ কিছু জানতে চায় না। মানুষ তো ওই শাড়ি খোলাটাও যেরকম তার কাছে বিনোদন ৬০ সেকেন্ডের, এখানে আসলে সৌম্য লাল জামাটাও ওই একই রকম বিনোদন। এর মধ্যে যদি একটু খোঁচাখুচি পাওয়া যায়, ডাব খাওয়ার দৃশ্য পাওয়া যায়, একটু উত্তেজিত হওয়া যায় ক্যামেরার সামনে, তাহলে তো আরো জমে ওঠে, আরো ড্রামাটিক হয়। ৬০ সেকেন্ডের বিনোদন। এখন এই ৬০ সেকেন্ডের বিনোদনটা জমজমাট হয়ে উঠল। রিল বিপুল আয় দেওয়া শুরু করলো, হাজার, হাজার ডলার লোকেরা কামানো শুরু করলো। এর ফলে একটা ক্ষুদ্র শিল্পও গড়ে উঠল। মহল্লায়, মহল্লায়, মিরপুরে বা ইভেন আমাদের মোহাম্মদপুরে এরকম ছোট, ছোট সব স্পোর্টস কনটেন্ট ক্রিয়েশন হাউস তৈরি হলো। এখানে ৭ জন, ৮ জন, কোথাও ৩ জন, কোথাও ১ জন, কোথাও ২ জন মিলে একটা অমুক স্পোর্টস। আমি নিজেও এটা একাধিকবার করছি। ফলে এই কথাগুলো যখন বলতেছি কেউ ভাবেন না কাউরে আক্রমণ করতেছি। এটা আমার গায়েও পড়ে। এরকম সব হাউস তৈরি হলো। এই হাউসগুলোর আবার একটা ক্রাইসিস হলো যে এরা মূলত ওই যে ইন্ডিভিজুয়াল মজো জার্নালিস্ট যারা, যদি ওদেরকে জার্নালিস্ট বলি আমরা, ইন্ডিভিজুয়াল ওই রিল ক্রিয়েটর এদেরকেই আরকি সাংবাদিক বানাইলো। এদেরকেই ধরে এনে বলল যে তুমি সাংবাদিক। এবং যারা মানে তাতে কি বিপর্যয়টা হলো দেখেন, সাংবাদিকতা আমরাও বৃহদাংশ সাংবাদিক যারা, আমরাও ইউনিভার্সিটিতে সাংবাদিকতা পড়ে আসি নাই। আর ইউনিভার্সিটিতে সাংবাদিকতা পড়লেও অন-ফিল্ড রিপোর্টিংয়ের নিজস্ব কিছু এটিকেট গ্রামার আছে, যেগুলো আসলে ওই পরম্পরা থেকে শিখতে হয়। আমরা সাংবাদিকতা যখন শুরু করছি, আমাদের ১ম এ অফিসে রেখে করা হয়েছে। আমাদের বসরা, সিনিয়ররা এটা করছেন। এরপরে হাতে ধরে তারা মাঠে নিয়ে গেছেন।
কোনো সিনিয়রের সঙ্গে গেছি। এরপরে মাঠে যাওয়ার পরে মাঠে সব পত্রিকার সিনিয়ররাই, ইভেন স্পোর্টসম্যানরা সবাই ওই নতুন ছেলেটাকে গাইড করছে, করে তাকে এটিকেট শিখাইছে, কি করা যাবে কি করা যাবে না, কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না, কোন জিনিসটা নিউজ কোন জিনিসটা নিউজ না, কোনটা শোভন কোনটা অশোভন, মানে একটা প্রসেসের মধ্যে থেকে আসা। এই প্রসেসের মধ্যে থেকে তো এদের আসার সুযোগ পাচ্ছে না। এদেরকে আপনি গালিগালাজ করতে পারেন, বাচ্চা বাচ্চা ছেলে পেলে এই মোবাইল নিয়ে মাইক্রোফোন নিয়ে দৌড়াচ্ছে, যে কোনো জায়গায় রিল বানায় ফেলতেছে, যা খুশি করতেছে, কিন্তু এরা করবেটা কি? এরা তো বিহুর জন্যই করতেছে। এই যে কুটির শিল্প টাইপের হাউস, তাদের থেকে চাপ আছে যে তুমি যে কন্টেন্ট করবে ওটা যেন ভিউ হয়, এবং এই হাউসগুলোতে ওই এথিক্স জানা কেউ নাই। মানে হাউসগুলো যারা তৈরি করতেছেন তারাও ওই প্রসেসের ভিতর থেকে আসেন নাই। এর একটা বড় অংশ জীবনে কোনোদিন সাংবাদিকতাই করেন নাই, কোনো মিডিয়া হাউসে ঢোকেনি নাই। আর দু একজন যা ঢুকছেন তারাও আসলে হয়তো দেখা গেছে রিপোর্টিং কখনো করেন নাই, নিজেরাই ওই ব্যাপারগুলোর সঙ্গে অভ্যস্ত না। ফলে দেখা গেল ২-৩ বছরের মধ্যে পরিস্থিতিটা এরকম হলো যে সংখ্যায় এই যে রিল জার্নালিস্ট, রিল জার্নালিস্ট বললেই মনে হয় সবচেয়ে ভালো হয়। রিল জার্নালিস্টদের সংখ্যাটা মেইন স্ট্রিম জার্নালিস্টের চেয়ে বেশি হয়ে গেল, এবং এরাই আসলে সোশ্যাল মিডিয়াটা পুরোটা দখল করে ফেলল। সোশ্যাল মিডিয়ার বক্তারাও ওই ৬০ সেকেন্ড, ওরাও ৬০ সেকেন্ড। ফলে এখানে নানা রকম নোংরামি, নানা রকম অশোভন কার্যকলাপ এগুলো চলতে থাকলো। এর পাশাপাশি আরেকটা ঘটনা ঘটলো। কিছু যোগ্য লোক তারা নানা কারণে মানুষটি ইন্ডিপেন্ডেন্ট পেশায় আসতে চায়। মিডিয়া হাউস মানে তো স্বর্গ না। মিডিয়া হাউসগুলোতে ভালো কাজ হচ্ছে, হয়, হবে। কিন্তু মিডিয়া হাউসগুলোতে নানা রকম বাইন্ডিং থাকে, অমুক-তমুক। এর মধ্যে কিছু যোগ্য লোক তারা দেখলো যে কনটেন্ট জার্নালিজম তো সারা পৃথিবীতে দাঁড়াচ্ছে। আমাদের এখানেও দাঁড়াচ্ছে, এই যে ভিউ হচ্ছে। তাহলে আমি যদি স্বাধীন সাংবাদিকতা করি, নিজে কনটেন্ট জার্নালিজম করি, তাহলে তো আমি বেঁচে থাকতে পারবো ওটা করে। তাহলে তো আমার কারো কথা মতো চলতে হবে না। এরকম কিছু যোগ্য লোক কনটেন্ট জার্নালিজম শুরু করলেন, এবং তারা শুরুতেই ধাক্কা খেলেন যে তারা যে সাংবাদিকতা শিখে আসছেন ওইটা যখন করতে যাচ্ছেন ওইটাতে ভিউ হয় না। ওইটাতে ১,৫০০ ভিউ হয়, সংসার চলা তো দূরে থাক, ওটা দিয়ে ২ বেলা ২ কাপ দুধ চার খরচও ওঠে না। তাহলে কি উপায়? এখন এই লোকগুলাও মুখোশ পরে ফেললো। এই লোকগুলাও মানে একদম মানে ওই রিল জার্নালিস্টদের সঙ্গে তার যে কোনো পার্থক্য আছে এটা আর কাউকে টের পাইতে দিল না। তারাও কনটেন্ট করা শুরু করলো ৬০ সেকেন্ডের জায়গায় ৩ মিনিট ১০ মিনিট, কিন্তু ক্যারেক্টারে থাকলো জিনিসটা রিল জার্নালিজমে। ওই রিল জার্নালিস্টদের মতো করেই তারা কাজ করা শুরু করলো। দেখেন আমি আপনার একটা জিনিস বলি, বাংলাদেশের এখন সবচেয়ে আলোচিত সমালোচিত ৩ জন স্পোর্টস কনটেন্ট ক্রিয়েটর, আমি তো আজকে বলছি যে কারোর নাম করব না। অন্তত খারাপ উদাহরণ হিসেবে কারো নাম বলবো না। তো এর ভিতরে ২ জনের কথা আমি আপনাকে, যদি কখনো আমাকে পার্সোনালি বলেন আমি নাম বলবো। ২ জনের কথা বলতে পারি যে তাদের মতো পণ্ডিত ব্যক্তি স্পোর্টসে বাংলাদেশে ২য় টি নেই। আসলেই ২য় টি নেই। আমি জেনে শুনে বলতেছি। আমার মতো দেবব্রত তো ট্যাবলেটের মতো করে তারা গিলে খেতে পারে। শুধু তাই না, ক্রিকেট নিয়ে তারা কাজ করে, কিন্তু ক্রিকেটও বাদ দেন। ক্রিকেটে তাদের পাণ্ডিত্য অনেক উঁচু লেভেলে। আমি ফুটবলের বলি, ফুটবলেও যদি তাদেরকে আপনি এই পিটার ড্রুই বা পিয়ার্স মর্গানের সঙ্গে আলোচনায় বসায় দেন, তাহলে আপনার কখনো মনে হবে না যে আমাদের এই দুজন ওই ড্রুই বা ইয়ের চেয়ে মর্গানের চেয়ে পিছায় আছে। এত দক্ষ এবং এত পাণ্ডিত্যপূর্ণ লোক। তাদের কিন্তু আপনারা চেনেন একটা মুখোশ পরা রিল জার্নালিস্ট হিসেবে। কেন হইছে? এই পুরো বিপর্যয়টা কেন হইছে? হইছে হচ্ছে তারা দেখছে যে পেটে ভাত আসে না। ওই সিরিয়াস জার্নালিজম করলে পেটে ভাত আসে না। এই তো উৎপল শুভ্র কনটেন্ট করতেছেন। ভালো কনটেন্ট করতেছেন। উৎপল শুভ্র কেমন কনটেন্ট করেন সেটা নিশ্চয়ই আমার সার্টিফাই করতে হবে না। বা আবিদ হোসেন সামি ভালো কনটেন্ট করতেছে। ওরা কি এ দিয়ে আপনি ভিউ সংখ্যা দেখছেন ওদের চ্যানেলে ঢুকে? শুভ্রদার হয়তো পার্সোনাল ব্র্যান্ডিং এত বড় যে শুভ্রদার জিনিসগুলোতে বা প্রথম আলোর কারণে একটা নাম্বার অফ ভিউ হয়। বাকি কোথাও দেখছেন যারা একটু ভালো কনটেন্ট করে, ক্রিটিক্যাল কনটেন্ট করে, তাদের কোনো কনটেন্টে ভিউ হয়? তা দিয়ে সংসার চলে? চলে না। ফলে এই লোকগুলা আপোস করছে। এই লোকগুলা ভিউ এর দিকে দৌড়াইছে। তাহলে আসল ক্রাইসিসটা কোথায়? আসল ক্রাইসিস হচ্ছে আমাদের ভিউয়ারশিপ এর মাইন্ডসেট। এজন্য আমি গণহারে
পাবলিকরে ভিকটিম করতে পারি না, পাবলিকরে ব্লেম করতে পারি না, কারণ এটাই আমাদের পাবলিকের রুচি হয়ে গেছে। এখানে হয়তো আমাদেরও করণীয় ছিল, এই রুচি গঠনে হয়তো আরো ভূমিকা রাখা উচিত ছিল, আরো কিছু করা উচিত ছিল। আমি জানি না এখানে সমাধান কি ছিল, কিন্তু রিয়েলিটি তো এই যে আপনি ওই রগের জিনিস, 60 সেকেন্ডের জিনিস, ওই ক্যারেক্টারের জিনিস না দিলে ভিউ হচ্ছে না। আমার কথা যদি আমি বলি, আমি যখন কন্টেন্ট শুরু করলাম চাকরি বাকরি ছেড়ে, তখন আমার আমি তো, আপনারা অনেকেই এখন আমার উপরে বিরক্তি প্রকাশ করেন যারা আমার শুরুর দিকের কন্টেন্ট ভিউয়ার ছিলেন। তারা বলেন, কই আপনি গল্প বলেন না আগের মতো, কই আপনি একটু ক্রিটিক্যাল কন্টেন্টগুলো করেন না, শুধু জুয়ারে ইন্ডিয়া পাকিস্তান এই কন্টেন্টগুলো বারবার করতেছেন, হেট স্পিচ ছড়াচ্ছেন। সত্যি, সত্যিই তো। এখন দেখেন আমার চিত্রটা ভাবেন, যে আমিও যখন স্বাধীন কন্টেন্ট ক্রিয়েশনে আসলাম, অ্যাটলিস্ট আমার সংসার চালাইতে হবে, এইটুক তো আমার দরকার। সেই সংসার চালানোর মতো ভিউ তো হয় না। আপনি আমার কন্টেন্টগুলো, এটা তো যে কেউ বোধহয় দেখতে পারেন যে আমি মূলত ইউটিউবে কন্টেন্ট দিই। ইউটিউবে কন্টেন্টের ভিউটা দেখবেন। যখনই আমি কন্টেম্পোরারি ইস্যুতে একটু রোগে কথাবার্তা বলে একটা কন্টেন্ট করি, এটা ভালো ভিউ হয়, আমার মাসের আয় হয়ে যায়। কিন্তু যখনই এর মাঝে আমি বেলা গুডম্যানরে নিয়ে স্টোরি করলাম, মরিনহোরে নিয়ে স্টোরি করলাম, বেশ কিছু ক্রিটিক্যাল স্টোরি করলাম, একটা কন্টেন্টও ৫,০০০ ভিউও হয় নাই। এখন এই দিয়ে আমার পক্ষেও তো চলা কঠিন। সবারই আসলে সংসার আছে। দেখেন আমি বলি, আমার কথা বাদ দেন। এই যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, আপনি এদের নিশ্চয়তা দেন যে এদের যে দক্ষতা, এদের যে যোগ্যতা, এটা প্রকাশ করুক। একটা মাস এই প্রকাশে আপনি এখন যা ভিউ হচ্ছে তাদের, এর 50% ভিউ এর গ্যারান্টি দেন। তাহলে আপনি দেখবেন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড কন্টেন্ট এরা বানানো শুরু করছে। এরাও চায় না এই জুয়ারি কন্টেন্ট বানাইতে। হ্যাঁ, কিছু লোক তো থাকবেই, লোভী থাকবে কিছু লোক ভেতর থেকে অসাধু থাকবে, সেটা তো আমিও। আমরা অনেকেই তাই। সমাজে তো সবাই খুব ভালো না। কিছু লোক আছে সুযোগ পেলেও ওই পপুলিস্ট হবে, সুযোগ পেলেও, ভালো কাজ করার সুযোগ থাকলেও পপুলিস্ট হবে, আরো ডলার কামাইতে চাইবে। তারা ইগনোরডও হয়ে যাবে যদি সোসাইটি তাদের ইগনোর করে। কারণ আমাদের সোসাইটি এমনিতেই সারা পৃথিবীতেই এখন একটা এই কৈশোরকাল যাচ্ছে। এই যে ভিডিও জার্নালিজম বা মোবাইল জার্নালিজম বা যে ফর্মে বলেন কন্টেন্ট জার্নালিজম, এটার একটা কৈশোরকাল যাচ্ছে, শৈশবকাল যাচ্ছে, কৈশোরও পৌঁছায় নাই আমরা। ফলে সারা পৃথিবীতেই একটা উত্তাল অবস্থা, সারা পৃথিবীতেই এটা একটা উৎপাতে পরিণত হয়েছে। একসময় খুব উৎপাতে পরিণত হয়েছিল ওই পাপারাজ্জি জার্নালিজম, এখন এইটা পাপারাজ্জির অন্য একটা ফর্ম ফিরে আসছে পৃথিবীতে। তো সেটা সারা পৃথিবীতেই সংকট। আমাদের এখানে সংকটটা অতিরিক্ত হওয়ার কারণ হচ্ছে আমাদের ওভারঅল সোসাইটির লিটারেসি। আমাদের এখানে আপনি এই ক্রাইসিসটা বুঝবেন, হতাশাটা বুঝবেন। আমাদের এখানে আপনি যদি একটা ভালো বই বলতে আমরা কি বুঝি? নন ফিকশন, ক্রিটিক্যাল আলোচনা, আ এইসব বই তো, এইসব বই আপনি কল্পনা করতে পারেন ২০ কোটি দেশের মানুষে কত কপি বিক্রি হইলে খুব ভালো সেল হইছে বলা হয়? ৩০০ কপি, ৩৫০ কপি। ৩০০ কপি, ৩৫০ কপি একটা বই, যেটা লিখতে একজন ক্রিটিক্যাল লেখকের ৪ বছর ৫ বছর লেগে যাচ্ছে। সেইটা ৩০০ কপি বিক্রি হওয়ার পরে উনি হেসে বলতেছেন, এই বইটা ভালো চলছে, ভালো বিক্রি হয়েছে। মানে কি পরিমাণে দুঃখজনক দৃশ্য। একটা ২০ কোটি মানুষের দেশে একটা ক্রিটিক্যাল থিংকিং এর বই ৩০০ কপি বিক্রি হবে, ২০০ কপি বিক্রি হবে, প্রায় ১০ কপি ৫ কপি বিক্রি হয়। এরকম বহু গুরুত্বপূর্ণ বই আছে, ১০ কপি ৫ কপি বিক্রি হয়। তারপরেও কিছু লোক এই কাজটা করে যায়। এমনকি ফিকশনের বাজার, মানে উপন্যাসের যে বাজার, এটাই বা কতটুক? হুমায়ূন আহমেদ স্যার যতদিন ছিলেন ততদিন তার বই ৫০,০০০ ১,০০,০০০ কপি বিক্রি হতো। ১,০০,০০০ টাও কি ২০ কোটি মানুষের দেশের তুলনায় কোনো নাম্বার? আর হুমায়ূন আহমেদ স্যার তো এক্সেপশনাল কেস ছিলেন। এর বাইরে যারা জনপ্রিয় উপন্যাস লিখতেছেন, যাদেরকে আপনি জনপ্রিয় লেখক দেখেন, ব্লকবাস্টার লেখক দেখেন, এই যে ইসে আসে নানা রকম যে বিশাল সংখ্যায় বিক্রি হয়েছে, কত কপি বিক্রি হয়? ৫,০০০ কপি, ৬,০০০ কপি। তাতেই ব্লকবাস্টার হয়ে যায়। তাতেই ওই হিট লিস্টে নাম উঠে যায়। একদম টপ লিস্টে, টপ চার্টে নাম উঠে যায়। এইটা হচ্ছে আমাদের দেশের চিত্র।
আমাদের লিটারেসি চিত্র। আমাদের দেশে 90% আমরা স্বাক্ষর, কিন্তু শিক্ষিত কতটুকু? মানে আমরা পড়াশোনা করা, ক্রিটিক্যালি ভাবা, ক্রিটিক্যালি দেখতে চাওয়া, এরকম লোক কতজন? এখন এই লোক সংখ্যা যতক্ষণ না বাড়বে, ততক্ষণ যে কয়জন অল্প কয়েকজন লোক এই পজিটিভ জিনিস খোঁজেন, তাদের এটা সহ্য করতে হবে। কিচ্ছু করার নাই। এখন এই জায়গা থেকে বের হওয়ার উপায় একমাত্র হচ্ছে, যারা এগুলারে অসহ্য মনে করেন, তাদের দায়িত্ব নেওয়া যে সবাই মিলে সোসাইটির ওই লিটারেসিটা বাড়ানো, সোসাইটিতে ওই অ্যাকসেপ্টেন্সটা বাড়ানো। হ্যাঁ, এখানে অবশ্যই যারা কনটেন্ট ক্রিয়েট করতেছেন তাদেরকে অনেক বড় একটা রোল প্লে করতে হবে। তাদেরকে পুশ করেই যেতে হবে। ক্রিটিক্যাল কনটেন্ট পুশ করেই যেতে হবে। একটা না একটা সময় চেঞ্জ হবে। মানুষ ক্রিটিক্যাল কনটেন্ট দেখবে, ক্রিটিক্যাল আলোচনা শুনবে, একটু ভালো কথা শুনবে, ভালো ব্লগ দেখবে, ভালো পোস্ট দেখবে। আমি অলরেডি আশাবাদী হওয়া শুরু করছি। আমাদের এখানে চিত্ত মিডিয়া বলে একটা ইউটিউব চ্যানেল, ওখানে কি সুন্দর সুন্দর কন্টেন্ট হয়, ভালো ভিউ হয়। তারপরে এক ভদ্রলোক গাছপালা নিয়ে ভিডিও করেন, এক ভদ্রলোক কেমিস্ট্রি নিয়ে ভিডিও করেন, একটি ছেলে সম্ভবত ঢাকার বাইরের কচু বিজ্ঞানী, ও কি সুন্দর সুন্দর সায়েন্সের জিনিস দেয়, ওগুলো ভিউ হয়। এটাই তো যে পরিবর্তন হচ্ছে। স্পোর্টসেও এটা হবে। আমাদের এই সময়টার জন্য ওয়েট করতে হবে এবং সবাই মিলে ওই জিনিসটারে পুশ করতে হবে, ওই জিনিসগুলোর উৎসাহিত করতে হবে। যখন উৎপল শুভ্র একটা কন্টেন্ট করবেন, আমাদেরকে ওইটা একটু দায়িত্ব নিয়ে যে না, আমরা এই কন্টেন্টটা ছড়ায় দেবো, একটু বেশি লোকে দেখে অভ্যস্ত হোক। যখন আবিদ হোসেন সামি একটা টেকনিক্যাল কন্টেন্ট করে, ওইটা ছড়ায় দেওয়া। এছাড়া পত্রপত্রিকা, অনলাইন মিডিয়াতে বড় বড় লেখা, এগুলারেও একটু নিজ দায়িত্বে পড়া, শেয়ার করা, মানুষকে জানানো। দেখেন, আমাদের এখানে কিছু ছেলেপেলে, আমাদের ধারণা আছে তরুণ মানেই বোধহয় সবাই জোয়ারে ভেসে গেছে। কই, এইটাও সঠিক চিত্র না। আমাদের জুবায়ের আছে ডেইলি সানে, যে অসাধারণ সব টেকনিক্যাল রিপোর্ট করে, এটা আমাদের সময় আমরা কল্পনাই করতে পারতাম না। এরা আমাদের থেকে এক ধাপ না, কয়েক ধাপ আগানো এই জেনারেশনের সাংবাদিকরা। রবি আছে, রবি বাংলাদেশে গত 10-15 বছর ধরে অক্লান্তভাবে একটা কাজ করে যাচ্ছে। বাংলাদেশের যত তৃণমূল ক্রিকেটার আজকে স্টার হয়েছে, হয়তো সুপারস্টার হয়ে গেছে, এদের জীবনের বেশিরভাগ ক্রিকেটারের জীবনের, বেশিরভাগ না, অলমোস্ট 99% ক্রিকেটারের জীবনে প্রথম ইন্টারভিউটা রবির নেওয়া। কিভাবে? এজ লেভেলের প্রথম যখনই কোনো ক্রিকেটার ডাক পায়, রবি তার একটা ইন্টারভিউ নেয়। এই কাজটা গত 10 বছর ধরে সে ধারাবাহিকভাবে করে যাচ্ছে, ধারাবাহিকভাবে। এই বিস্ময়কর কাজটার খবর আমরা রাখি। এই বিস্ময়কর কাজটা ছড়ায় দেওয়া আমাদের দায়িত্ব না? তাহলেই না আমরা জানতে পারবো যে কি অসাধারণভাবে এই কাজগুলো হচ্ছে। একদম ফল্গু ধারার মতো এরকম প্রচুর ছেলেপেলে কাজ করে যাচ্ছে, প্রচুর ছেলেপেলে। সবার নাম বলতে পারবো না, মাথায় আসে না। এই যে আরও ছোটদের মধ্যে উৎস আছে, অনেকে আছে তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করতেছে, তরুণ ক্রিকেটারদের বাড়ি বাড়ি যাচ্ছে, না খেতে পাওয়া ক্রিকেটারদের নিয়ে কাজ করতেছে, অনেকে শুধু টেকনিক নিয়ে কাজ করতেছে, গ্রামার নিয়ে কাজ করতেছে। এদেরকে একটু প্রমোট করতে হবে সবাই মিলে। সবাই মিলে এদের কন্টেন্ট দেখতে হবে, পড়তে হবে। আর দেখেন, পড়ার বিকল্প এখন নাই, এখনো নাই। এই কাজগুলো করলে আমার ধারণা বদলাবে। বদলাবে তখন এই আপনাদের ঘৃণাটাও বদলাবে, যে স্পোর্টস জার্নালিস্ট মানেই বোধহয় এই ভিউয়ারশিপ। পাইলট ভাই রেগে মেগে যে কথাটা বলছিল, কথাটা তো সত্যি। ওই পাইলট ভাই কালকে হয়তো বলতে বাধ্য হবে 2 বছর পরে যে কই না, স্পোর্টস জার্নালিস্ট মানেই ভিউয়ারশিপ না। আমরা যে জামানায় দেবুরে সাংবাদিকতা করতে দেখছি, যে জামানায় সুব্রদারে সাংবাদিকতা করতে দেখছি, মামুন ভাইরে দেখছি, সেটা আবার ফিরে আসছে কন্টেন্ট জার্নালিজমে। তারাও খুশি হবে, আপনারাও তখন বলবেন যে না, এটাই শেষ কথা না। কিন্তু সেখানে ক্যাটালিস্ট কিন্তু আপনারা, মানে ভিউয়াররা যদি ওই বাজেটা থেকে মুখ ফিরায়, ভালোটার দিকে মুখ ঘুরায় ফেলে, তাহলে সব শেষ। এবং যারা এতদিন অভিনয় করতেছিল, যোগ্য মানুষ কিন্তু অভিনয় করতেছিল অযোগ্যের, তারাও আবার তাদের যোগ্যতার জায়গায় চলে আসবে। ফলে টাইম জাস্ট টাইম এবং সবাই মিলে সোসাইটিকে একটা পুশ দেওয়া। এইটা আসলে আপনি ইন্ডিভিজুয়াল ঘৃণা ছড়ায় যে এই স্পোর্টস জার্নালিস্টটা ক্ষতিকর, অমুক তমুক। ভাই, আজকে বাংলাদেশের ক্রিকেট যে জায়গায় আসছে, এইটা নিয়ে বোধহয় আমি একাধিক কন্টেন্টে কথা বলছি, শুধু এই জিনিস নিয়ে বলছি যে এখানে স্পোর্টস জার্নালিস্টদের একটা মহা অবদান আছে। সেই অবদান যদি আপনারা চান, আবার বলবো, 10 বার বলবো, আমাদের স্পোর্টস জার্নালিস্টরা কীভাবে সুই সুতো দিয়ে বুনে বুনে এই দেশের স্পোর্টসটাকে আগায় দিছেন, এইটা ভুলে যাওয়া যাবে না। ভুলে শুধু এই রিল জার্নালিস্টদের দেখে গোষ্ঠীশুদ্ধ সবাইরে গালিগালাজ করা যাবে না। আজকে দেখেন, এই রিল জার্নালিজমের
কোনো সুবিধা তো সিরিয়াস জার্নালিস্টরা পান না, বরং অসুবিধা পান। প্রেস কনফারেন্স রুমে ঢুকে দেখেন তাদের বসার জায়গা নাই। আরে স্পোর্টসের কথা কি বলবো, এর মাঝে বিএনপি বিট করেন এরকম একজন সিনিয়র জার্নালিস্ট আমাকে বলতেছেন যে, শোনো, সেদিন প্রেস কনফারেন্স ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, গিয়ে দেখি আমাদের কারো ঢোকার জায়গা নেই, পুরো হল রুম ভরে আছে মোবাইল আর মোবাইলের স্ট্যান্ডে, সবাই মোবাইল হাতে করে দাঁড়ায় আছে, কারা চিনিও না। দিস ইজ পিকচার। মানে যারা রিয়েল জার্নালিজম করতেছে তারা প্রেস কনফারেন্স রুমেও ঢোকার সুযোগ পাচ্ছে না, তারা সাফার করতেছে। আজকে বিসিবি যে নিষেধাজ্ঞা দিচ্ছে যে রোজ দিন যাওয়া যাবে না, এই রোজ দিন যাওয়া যাবে না, এই সাফারিংসটা তো করতে হচ্ছে মেইন স্ট্রিম জার্নালিস্টদের। ফলে আপনারা যতটা ক্ষুব্ধ এই রিল জার্নালিজমের উপরে, সিরিয়াস জার্নালিস্টরা আরো বেশি ক্ষুব্ধ, তাদেরকে এটা সাফার করতে হচ্ছে। ফলে আমাদের আসলে সবার মিলে সিরিয়াস জার্নালিস্টদের প্যাট্রন করার কোনো বিকল্প নাই। সিরিয়াস জার্নালিজম সেটা কন্টেন্ট ফরম্যাটে হোক, লিখিত ফরম্যাটে হোক, যে ফরম্যাটে হোক, সিরিয়াস জার্নালিজম যে করবে তার পাশে থাকতে হবে। তার ওই জার্নালিজমটা ভুল হতে পারে। এখন আপনি বলতে পারেন যে ডেইলি সানের উদাহরণ আনলেন জুবায়েরের, ডেইলি সানে তো সেদিন বোগাস নিউজটা ছাপছে, দ্যাট ওয়াজ ব্লান্ডার। এইটা মিডিয়া থাকলেই ব্লান্ডার করবে, একটা ব্লান্ডার করবে, তার মানে সান গত 2 বছর ধরে বাংলাদেশের যে শীর্ষ জার্নালিজম করে গেছে স্পোর্টসে, এটা তো মিথ্যা হয়ে যায় না। এটা ভুল হবে বা একটা অ্যানালিসিস দেখে আপনার মনে হবে যে এটা ভুল, আপনি আর্গু করার জায়গা পাবেন। কিন্তু যদি 60 সেকেন্ডে আটকে থাকেন তাহলে তো আর্গুমেন্টই নাই, ও যা দেখাবে তাই। ফলে আমাদেরকে রোলটা প্লে করতে হবে অ্যাজ এ ভিউয়ার, অ্যাজ এ সোসাইটি মেম্বার, আমাদের সবাইকে রোল প্লে করতে হবে। রোল প্লে করে জিনিসটা কালচার বদলাইতে হবে, তা না হলে এটা সহজ সমাধান নাই। আপনি ওদেরকে ঢোকা বন্ধ করে দিবেন, গালিগালাজ করবেন, ওদেরকে নিষিদ্ধ করবেন, এরকম ওদের আমাদের করে সমাধান হবে না জিনিসটা। সবাই ভালো থাকবেন, সবার জন্য প্রার্থনা রইল।